ঢাকা দিল্লি সম্পর্কে নতুন উত্তাপ। ভারতে আওয়ামী লীগের অপকর্ম বন্ধ না করলে বাড়বে উদ্বেগ, সতর্কতা প্রতিমন্ত্রীর। সার্বভৌমত্বকে অবজ্ঞার অভিযোগ বিএনপির। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে আগ্রহী নয় জামায়াত। সনদ বাস্তবায়ন না করায় সরকারের কর্তৃত্ববাদী হয়ে ওঠার অভিযোগ। শিক্ষাঙ্গনের সংঘাতে ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা। ফুটপাতের গণ্ডি পেরিয়ে মূল সড়কেও অস্থায়ী দোকানপাটের থাবা। অনেক গুরুত্বপূর্ণ রাস্তার অর্ধেকই বেদখল। চলাচলের পথ সংকুচিত হয়, বাড়ছে যানজটের ভোগান্তি। বিশেষ জ্যাকেটে ঢাকায় ফেন্সিডিল আনতে গিয়ে আটক 4। গাজীপুরে পুলিশের হাতে 49 জনের নাম নিরপেক্ষভাবে তালিকা করে অভিযান। কক্সবাজারে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং এলএনজি টার্মিনালের ত্রুটি সরিয়ে 2 সপ্তাহ পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু। 2 থেকে 3 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা মন্ত্রীর। পাম্পে কমছে যানবাহনের চাপ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি তাজমিলা খান। দণ্ডিত শেখ হাসিনার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে দেখা দিয়েছে নতুন উত্তাপ। ভারতে আওয়ামী লীগের অপকর্ম বন্ধ না করলে দ্বিপাক্ষিক সম্পর্কে উদ্বেগ বাড়বে বলে সতর্ক করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ফ্যাসিবাদকে প্রশ্রয় দেবে কিনা সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ভারতে ব্রিক্স সম্মেলনে অংশ নেবেন কিনা সে সিদ্ধান্ত তিনিই নেবেন। 24 জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে বুধবার রাতেই তীব্র ক্ষোভ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রশ্নে সে আওয়ামী লীগ ও ভারত প্রসঙ্গ। শামা ওবায়েদ সাফ জানিয়ে দেন, ভারতকে এখনই আওয়ামী লীগের সব অপকর্ম বন্ধ করতে হবে। তার মতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হোক, 2 দেশের জনগণ ও সরকার চায়। কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না করলে সম্পর্কের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সন্দিহান তিনি। ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে মনোযোগ আকর্ষণের জন্য আওয়ামী লীগ জঙ্গি তত্ত্ব ব্যবহার করেছে। দেশে জনগণের নির্বাচিত সরকার ও বিরোধী দল আছে, কোনো জঙ্গিবাদ নেই বলেও জবাব দেন তিনি। জানান, 2 দেশের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে। দ্বিপাক্ষিক অনেক ইস্যু আছে যেগুলো আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, বৈঠকের মাধ্যমে সমাধান করতে হবে, সমাধানের প্রয়োজন আছে। সুতরাং অবশ্যই আমরা বসতে চাই, আমরা আলোচনা করতে চাই এবং সেইটার সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে। ব্রিক্স সম্মেলনে অংশ নিতে সরকার প্রধান ভারত সফর করবেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ব্যস্ততা ও তার সিদ্ধান্তের উপর। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, ওনার স্কেডিউল অনুযায়ী ওনার সিদ্ধান্ত নেবেন। আমরা তো চিঠি দিয়েছি, আপনারা অপেক্ষা করেন। জুলাই যোদ্ধাদের আহত করে এমন কিছু করার ক্ষেত্রে ভারতকে আরও অনেক বেশি সংবেদনশীল হতে হবে বলেও মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জনগণের সমর্থিত। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ করে দেয়ায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে সরকারের একাধিক মন্ত্রী ও উপদেষ্টা। তারা বলছেন, ঢাকার আপত্তির পরও হাসিনাকে বক্তব্যের সুযোগ করে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে ভারত। একই সঙ্গে অসম্মান করেছে জুলাই শহীদদের আত্মত্যাগকে। দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার হবেন বলেও জানান বিএনপি নেতারা। মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে দিল্লিতে মতবিনিময়ের সুযোগ করে দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। সরকারের এমন প্রতিক্রিয়াকে সাধুবাদ জানিয়েছে বিরোধী দলও। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় 2 দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যাত্রার প্রচেষ্টায় বিরূপ প্রভাব পড়তে পারে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের মাটিতে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিদ্বেষমূলক বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা ও জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গুরুতর অপমান।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে ভারত। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে, এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। ওই শহীদদের প্রতি যে রক্ত ঝরিয়েছে শেখ হাসিনা, তার প্রতি অপমান করার জন্যই এই সুযোগটা করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে কথা বলা। ভারতে আয়োজিত শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বক্তব্য প্রচারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতির সঙ্গে তথ্য মন্ত্রণালয় একমত বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, নতুন কোনো স্বৈরাচার তৈরির পথ বন্ধে কাজ করছে সরকার। আমাদেরকে শুধু নতুন করে জাগ্রত হলেই চলবে না, আর যেন কখনোই শিকল পরাতে কেউ না পারে সেরকম একটি প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা তৈরি করতে চাই। এদিন সিলেটে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে। ওনার তো দেশে আসার কোনো সুযোগ নাই, আর দেশে আসলে ওনাকে গ্রেফতার হতে হবে এবং ওনার বিরুদ্ধে অলরেডি মামলা রায় হয়ে গেছে, ওনাকে জেলের ভিতর যেতে হবে এবং সেই রায়টি কার্যকরী হবে। চলতি অর্থবছরে স্থানীয় সরকারের 5 স্তরের সব নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষামূলক শেষে এবার শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম। 16 আগস্ট কিশোরগঞ্জ থেকে সারা দেশে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 বছরে পাবে 1,60,00,000 পরিবার। সচিবালয় মন্ত্রিসভা কমিটির সভা শেষে একথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী। বলেন, 1.5 মাসে সারা দেশের তথ্য সংগ্রহের পর 3 ধাপে চলবে যাচাই বাছাই। এদিকে নদী ও পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচনে বিজয়ের পরই চলতি বছরের 10 মার্চ রাজধানীর বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে পরীক্ষামূলকভাবে সরকারের যুগান্তকারী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় বিস্তৃত হয়েছে এই কার্যক্রম। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। 16 আগস্ট কিশোরগঞ্জে এর উদ্বোধন করবেন সরকার প্রধান। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 5ম সভা শেষে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন জানান, 16 আগস্ট কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলতি অর্থবছরই 40,20,000 ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে উল্লেখ করে অক্টোবর থেকে সারা দেশে বিতরণ শুরুর কথা জানান মন্ত্রী। প্রধানমন্ত্রীর যে অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক রাষ্ট্র গঠনের যে একটা ওনার যে পলিটিক্যাল বা আমাদের যে নির্বাচনী ওয়াদা, সেটার প্রতি এই সরকার অত্যন্ত দায়িত্বশীল এবং সেটা পাইলটিংয়ের সময় আমরা করেছি এবং ইনশাআল্লাহ আগামী এই মাসের 16 আগস্ট কিশোরগঞ্জের সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রী লঞ্চিং করবে, অর্থাৎ শুভ উদ্বোধন করবে আমাদের এই সেশনের যে কার্যক্রম। এদিকে সপ্তাহের শেষ কর্মদিবসে সচিবালয়ে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন সংক্রান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানান, নদী বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুড়িগঙ্গার পাশাপাশি অন্যান্য যে ঢাকার নদীগুলো আছে, এই নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে, এবং আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এদিন নদী খালপার রক্ষায় বিন্যা ঘাসের ব্যবহার সংক্রান্ত বৈঠক সহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্টরা বৈঠক করেন সরকার প্রধানের সঙ্গে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 20 আগস্ট। মনোনয়নপত্র দাখিল 13 তারিখ আর প্রার্থীরা প্রত্যাহার 18 আগস্ট। রাজধানীর আগারগাঁয়ে তফসিল ঘোষণা করে এই তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। গত 24 জুলাই দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এরপর থেকেই 23তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী আগামী 13 আগস্ট রাষ্ট্রপতি পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছে ইসি। জমা পড়া মনোনয়নপত্র বাছাই হবে 16 আগস্ট, আর 18 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। নির্বাচনকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13 আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16 আগস্ট সকাল 10টা থেকে যতক্ষণ লাগে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18 আগস্ট মঙ্গলবার। সিনিয়র সচিব আক্তার আহমেদ আরও জানান, সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। এটা হচ্ছে শিডিউল। আমরা ভোটার তালিকা পেয়েছি। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে আগ্রহী নয় জামায়াত। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠছে বলেও অভিযোগ তার। শিক্ষাঙ্গনগুলোতে সংঘাতের ঘটনায় ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা তার। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংসদ সদস্যদের ভোটে আগামী 20 আগস্ট নির্বাচিত হবেন রাষ্ট্রের নতুন অভিভাবক। এর আগে হবে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্তকরণ। মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13 আগস্ট 2026। প্রধান বিরোধী দল হিসেবে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত করার সুযোগ থাকলেও নানা কারণে কাউকে মনোনয়ন দিতে আগ্রহী নয় জামায়াত। সময় সংবাদের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একটা অপোজিশন থাকার পরও যখন সরকারি দল মেজরিটি যাদের ভোটে প্রেসিডেন্ট হবে তারা যদি ফিল না করে যে না আমরা অপোজিশনের সাথে একটু কথা বলি, তো একেবারে যেচে পড়ে আর যে আমরা জানি যে আমাদের দেওয়া প্রার্থী এখানে জিতবে না, তো ইচ্ছে করে অপমানিত হওয়ার জন্য, আমাদের পরাজিত হওয়ার জন্য আরেকটা নির্বাচনের জন্য এত আগ্রহ দেখানোর মধ্যে আমরা খুব একটা কিছু সৌন্দর্য গণতন্ত্রের আছে বলে সমীচীন মনে করি না। যে যদি ওনারা আলোচনা করতেন যে আসেন সবাই মিলেঝিলে একটা প্রার্থী দিই, যদি বলতেন, তো সে যদি তো হয়নি, যদি তো নদীতে চলে গেছে, নিজেরাই তো নিয়ে গেছে প্রথমে স্ট্যান্ডিং কমিটি, পরে নিয়ে গেছে প্রাইম মিনিস্টারের কাছে। দলটির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, শিক্ষাঙ্গন থেকে জাতীয় রাজনীতি সব জায়গায় প্রকাশ পাচ্ছে কর্তৃত্ববাদী চরিত্র। রাষ্ট্র সংস্কার না হওয়ায় ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা মিয়া গোলাম পরোয়ারের। আমরা আশা করেছিলাম যে অন্তত ক্যাম্পাসের ছাত্রদের হোক বা রাজনীতির মাঠে মূল রাজনৈতিক দলে দলে হোক, অন্তত ফিজিক্যাল মারামারি, হামলা, আক্রমণ, আহত, ব্যাড কালচার থেকে হয়তো নতুন বাংলাদেশে আর আমরা যাব না। এমনি রাজনৈতিক বিতর্ক হবে, রাস্তাঘাটে হবে, পার্লামেন্টে হবে, বক্তৃতায় হবে, গায়ে হাত দেওয়ার রাজনীতি হয়তো এই শেষ হয়ে গেল মনে হয়, যেটা আগে হয়েছে। কিন্তু আবার তো ওনারা স্টার্ট করেছে ভিন্ন মত, দমন পীড়ন, দলীয়করণ মুক্ত, এটা হতে গেলে ওই সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন। এই জন্য রাজনীতিতে সহ অবস্থানের এই সৌন্দর্য রাখতে গেলে আমাদেরকে মূল গোড়ায় ফিরে আসতে হবে, যে আমাদের রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করতে হবে। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্র কাঠামোর সংস্কার সহ রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত হবে বলেও জানান জামায়াত সেক্রেটারি। ওনারা আরেকটা হাসিনা হয়তো তৈরি হতে চান, তো এই কারণে ওনারা গণভোট আর মানেন না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সর্বসাধারণের জন্য খুলল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ফ্যাসিবাদী শাসনের চিহ্ন ঘুরে দেখছেন দর্শনার্থীরা। তাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে লাল টেলিফোন। দর্শনার্থীরা বলছেন, এই জাদুঘর ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত পরিণতির কথা স্মরণ করিয়ে দিবে। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত বিচারের দাবি তাদের। বৈরী আবহাওয়াকে যেন হার মানিয়েছে ইতিহাস জানার আগ্রহ। উদ্বোধনের পর দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন দর্শনার্থীরা।
জাদুঘরের মূল প্রবেশপথের পাশে জুলাই মেমোরিয়াল, সেখানে খোদাই করা শহীদের নাম, এর পেছনে প্রতীকী কবরস্থান, রয়েছে শহীদ নাফিসকে বহনকারী রিকশা, সাজোয়া যানে ঝুলন্ত আন্দোলনকারী এবং সাইকেলে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতীকী ভাস্কর্য, যা আন্দোলনের স্মৃতিকে জীবন্ত করে তুলেছে। জাদুঘরের ভেতর ঢুকতেই চোখে পড়ে টর্চার সেল, দেয়াল জুড়ে আলোকচিত্র, বড় পর্দায় প্রদর্শিত প্রামাণ্যচিত্র, আন্দোলনের সময় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, সংরক্ষিত দলিল এবং শহীদদের স্মৃতিবিজড়িত নানা নিদর্শন। তবে দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে লাল টেলিফোন। জুলাই যোদ্ধারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে, আমরাও একসময় জুলাই যোদ্ধা ছিলাম। ক্ষমতা কারো চিরস্থায়ী থাকে না, এটারই প্রমাণ। যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, আবার যাকে ইচ্ছা বেইজ্জত করতে পারি। এই আয়াতের সম্পূর্ণ নমুনা আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শনার্থীরা বলছেন, এই জাদুঘর ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত পরিণতির কথা স্মরণ করিয়ে দেবে। আমাদের ভাইকে সব শেখ হাসিনা মেরে ফেলেছে, আমাদের ভাইয়ের জন্য বিচার চাই আমরা। যারা জুলাইতে হত্যাকারী আছে তাদের প্রত্যেকটাকে অবশ্যই শাস্তির আওতা আনার জন্য তাদের কাছে অনুরোধ থাকবে। যারা অপরাধের সাথে জড়িত, তারা যদি সত্যি জড়িত হয়, তাদের মৃত্যুদণ্ড কামনা করছি আমরা। জাদুঘর কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার জন্য প্রতিদিন 3টি শিফটে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। আপাতত ধারণ ক্ষমতা বিবেচনায় দিনে সর্বোচ্চ 300 জন জাদুঘর ঘুরে দেখার সুযোগ পাবেন। অনলাইনে ব্যবস্থা করেছি 70% এবং অফলাইনে অর্থাৎ কাউন্টারে এসে টিকিট কাটতে পারবে এরকম 30%। পূর্ণবয়স্কদের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 20 টাকা নির্ধারণ করা হয়েছে প্রবেশ মূল্য। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী জাদুঘরের সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার রাখা হতে পারে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করতে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 24-এর 13 জুলাই ফোন করে ওবায়দুল কাদেরের নির্দেশ দেওয়া সংক্রান্ত কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশনের দাবি, পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষার্থী মুখোমুখি হতে নিষেধাজ্ঞা থাকলেও কঠোর অবস্থান নেওয়ার চূড়ান্ত নির্দেশ দেন ওবায়দুল কাদের। বিচারের শেষ পর্যায়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের মামলা। বৃহস্পতিবার এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। এদিন কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার নির্দেশ দেওয়া সংক্রান্ত ওবায়দুল কাদের ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের টেলিফোন কথোপকথন দাখিল করা হয়। 2024 সালের 13 জুলাইয়ের কল রেকর্ডে শোনা যায়, ওবায়দুল কাদের বলছেন, এদের মারো না কেন, বড় হতে দাও কেন। শিক্ষার্থীদের আন্দোলন দমনে ব্যর্থ হওয়ায় অসন্তোষ ছিলেন ওবায়দুল কাদের। জবাবে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি বলেন, পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের মুখোমুখি না হওয়ার নির্দেশনা রয়েছে। তারপরও রাজনৈতিকভাবে নির্দেশনা আসলে আন্দোলন দমনে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সাদ্দাম। আমাদের সমাবেশ মাত্র শেষ করলাম, আর ওদের প্রোগ্রাম চলতেছে, 3000-এর মতো স্টুডেন্ট আছে। 8:30টায় সংবাদ সম্মেলন করবে স্যার, 8:30টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। ট্রাইব্যুনালে প্রসিকিউশন জানায়, ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষ নেতাদের নির্দেশনার কারণে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ করা হয়। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে রক্তক্ষয়ী সংঘাত। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটির রায়ের তারিখ ধার্য করবেন ট্রাইব্যুনাল। সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে ছাত্র জনতার উপরে হামলা করেছিল, তাদেরকে আহত করেছে এবং হত্যা করেছে। এটা শুধু ওবায়দুল কাদেরের সিদ্ধান্ত না, এটা শুধু আরাফাত অথবা নিখিল অথবা ইনানের সিদ্ধান্ত না, এটা ছিল আওয়ামী লীগের একটা অর্গানাইজেশনাল ডিসিশন, যার প্রেক্ষিতে আমরা দেখতে পেরেছি যে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি জেলায় আওয়ামী লীগ সশস্ত্রভাবে এই ছাত্র জনতার উপরে হামলা করেছিল। এ মামলায় ওবায়দুল কাদের ছাড়াও অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিদের সকলেই বর্তমানে পলাতক। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনা আলাদা মামলা হিসেবে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার এই মামলায় গ্রেফতার দেখানো হবে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে। এছাড়া গুমের সংশ্লিষ্টতা মিলেছে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের। এ ঘটনায় অন্যান্য আসামিদের মধ্যে থাকতে পারেন শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, জিয়াউল আহসান সহ আরও কয়েকজন।
2012 সালের 17 এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। পেরিয়ে গেছে এক যুগের বেশি সময়, কিন্তু খোঁজ মেলেনি তার। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে সামনে আসছে নতুন নতুন তথ্য। প্রসিকিউশন বলছে ইলিয়াস আলীর গুমের ঘটনা পৃথক মামলা হিসেবে তদন্ত করছে ট্রাইব্যুনাল। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুম ও হত্যার মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন তার একসময়ের রানার ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস। সেই সাক্ষ্যের পরই নতুন মোড় নেয় ইলিয়াস আলী গুমের ঘটনা। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে ওয়ারেন্ট অফিসার বলেন, ইলিয়াস আলী গুমের আগে মহাখালীতে একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে ছিলেন মেজর নওশাদ ও স্কোয়াড্রন লিডার সাইফ। তবে সেদিন গুমের চেষ্টায় ব্যর্থ হন তারা। সাক্ষ্যে উল্লেখ করেন, ইলিয়াস আলী গুমের পর র্যাবের অস্ত্রাগারের রেজিস্টার ও সিসিটিভির ফুটেজ নষ্ট করা হয়। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীকে জিয়াউল আহসান ফোন আলাপে বলেন, স্যার, আপনাদের নির্দেশেই ইলিয়াসকে গল্ফ করেছি। প্রসিকিউশনের দাবি, গল্ফ ছিল গুম করে হত্যা বোঝানোর ব্যবহৃত সাংকেতিক শব্দ। তাকে তুলে নেওয়ার একটা অ্যাটেম্প্ট করেছিল, সেই অ্যাটেম্পটটা প্রথমে যখন ব্যর্থ হলো, পরের অ্যাটেম্পটে জিয়াউল হাসানের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়। সেই সাক্ষ্যে নাম আসার ভিত্তিতে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে এই মামলায় গ্রেফতার দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রসিকিউশন। রোববারই গ্রেফতার করা হতে পারে তাকে। ইনভেস্টিগেশনটা আমরা স্পেশালি করছি এবং ইতিমধ্যে তার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আমাদের উইং কমান্ডার সাইফ, যাকে ইতিমধ্যেই সেনা হেফাজতে নেওয়া হয়েছিল, তাকে গ্রেফতার করার জন্যে আমরা আজকে আবেদন ফাইল করেছি। এই বিষয়ে আশা করি রোববারে আদেশ হবে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী, জিয়াউল আহসান সহ আরও কয়েকজনের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। চূড়ান্ত আসামির তালিকা নির্ধারণ হবে তদন্ত শেষে। সংশ্লিষ্টতাও আছে, সেগুলো তো আমরা ইনভেস্টিগেশন করছি। তদন্তের পর ইলিয়াস আলীর গুমের ঘটনায় পৃথক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে কাটতে শুরু করেছে গ্যাস সংকট। কারিগরি ত্রুটি সারিয়ে 2 সপ্তাহ পর কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। 2 থেকে 3 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এদিকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল সরবরাহের জন্য ভারতীয় হাই কমিশনারকে অনুরোধ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। কক্সবাজারে মহেশখালীতে ভাসমান একটি এলএনজি টার্মিনালে সম্প্রতি বয়লার বিস্ফোরণে আমদানিকৃত গ্যাস সরবরাহ কমে আসায় 2 সপ্তাহ ধরে রাজধানী সহ বিভিন্ন স্থানে বাসাবাড়ি ও শিল্প কারখানায় গ্যাস সংকট চরম আকার ধারণ করে। 2 সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেলে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালটির মেরামত কাজ প্রায় শেষ হওয়ায় গ্যাসের চলমান এই সংকট দূর হতে যাচ্ছে। গ্যাসের সংকট কাটতে শুরু করায় দেশের বিভিন্ন স্থানে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ফিরতে শুরু করেছে স্বস্তি। লাইনে দেওয়ার পর 20 মিনিট পরে গ্যাস পাচ্ছি, মোটামুটি একটু স্বাভাবিক হয়েছে। আজকে অন্তত সিরিয়াল নাই, সিরিয়াল ছাড়াই চলে আসে। জ্বালানি মন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী 2-3 দিনের মধ্যে আগের মতোই স্বাভাবিক সরবরাহ শুরু হবে। বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ থাকলেও ভুক্তভোগীদের নিকটস্থ অফিসে আসার তাগিদ নেই বলেও জানান তিনি। সিজন শেষ হয়ে গেলে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সে মধ্যে উত্তরণ করতে পারবো। বিদ্যুতের ভিতরে বিল, এটা যখন আমরা বলি বিলগুলো নিয়ে আসেন তখন তো বিল নিয়ে আসে না কেউ আমাদের কাছে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার বৈঠকে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থ এই ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সাথে একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে, তাদেরকে বলেছে আরো বেশি দেওয়ার জন্য। শেখ হাসিনা দেশকে ধ্বংস করে পালিয়েছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী। দেশটা ধ্বংস করে দিয়ে গেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট, বিদ্যুতের ভুতুরে বিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ 11 দাবিতে 5 সেপ্টেম্বর থেকে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দাবি আদায়ে আন্দোলন চলবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান।
বৃহস্পতিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর মুক্তাঙ্গনে জড়ো হতে থাকেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট, বিদ্যুতের ভুতুরে বিল সহ 11 দাবিতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন তারা। বেলা 11:30টার দিকে কর্মসূচিতে যোগ দিয়ে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, তেল গ্যাস দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে আন্দোলন চলবে। দাবি আদায়ে অক্টোবর জুড়ে 4 জেলায় লং মার্চ কর্মসূচি ঘোষণা দেন তিনি। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্য। অতীতের কায়দায়, ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এদেশের নিরীহ মানুষের বুকে গুলি চালিয়ে বিভিন্নভাবে গুম এবং খুনের আশ্রয় নিয়ে জনগণের উপর জুলুম করেছে। মহান আল্লাহর উপর ভরসা করে আমরা বলছি, আমরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে এরা আর আস্ফালন করার সুযোগ পাবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত না করতে পারলে ক্ষমতায় থাকতে পারবে না সরকার। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই। যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার, গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা করলে বাধা দেয় পুলিশ। এ সময় 11 দলের নেতাকর্মীরা সেখানেই অবস্থান নেন। পরে পুলিশের অনুরোধে সচিবালয় এলাকা ত্যাগ করেন তারা। জনগণের দাবি মেনে নিয়ে তারা যেন কাজ করেন। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সাবেক যোগাযোগ ও কৃষি মন্ত্রী, নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 42তম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে মাহবুব ভবনে আয়োজিত মাহফিলে অংশ নেন সরকার প্রধান। এ সময় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। 1979 সালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের মন্ত্রিসভায় যোগাযোগ ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1984 সালের 6 আগস্ট তিনি এক অভিযানে অংশ নিয়ে শাহাদাত বরণ করেন। মাহবুব আলী খান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর। ইয়া আল্লাহ, তার স্মরণে দোয়ার মাহফিলে আমরা আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই একবার দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহ। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জোহরের নামাজের পর হযরত শাহজালাল দরগা মসজিদে এ দোয়া মাহফিল হয়। শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উদ্যোগে মিলাদ মাহফিলে অংশ নেন বিএনপি নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করা হয়। বাংলাদেশের অন্যতম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 42তম মৃত্যুবার্ষিকীতে আমরা সিলেটের সর্বস্তরের মানুষ হযরত শাহজালাল মুজাহিদ মনির রহমতুল্লাহ আলাইহির মাজারে নামাজ শেষে আমরা এখানে মিলাদ শরীফ হয়েছে, দোয়া হয়েছে, এখন সিন্নি বিতরণ হচ্ছে। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। নিরপেক্ষভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি করে সমন্বিত ও কঠোর অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কক্সবাজারে মাদক চোরাচালানের অন্যতম প্রধান রুট উল্লেখ করে তিনি বলেন, ইয়াবা পাচার ও মাদকের বিস্তার রোধে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সড়কে যৌথ বাহিনীর নতুন ক্যাম্প, নদী ও সমুদ্রপথে নৌবাহিনী ও কোস্ট গার্ডের নজরদারি জোরদার করা হবে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মাদক নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কক্সবাজার হয়ে ইয়াবা চোরাচালান রোধে আরও কঠোর হচ্ছে সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের পর এবার কক্সবাজারে অনুষ্ঠিত হল মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা।
এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিরপেক্ষভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে সমন্বিত ও কঠোর অভিযান পরিচালনা। মাদক চোরা কারবারি, মাদক ব্যবসায়ী যারা মূল হোতা, তাদের একটা নির্মুখ তালিকা, সেই টাস্কফোর্স কমিটি সেটা করবে। তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। মাদক চোরাচালান ঠেকাতে কক্সবাজার টেকনাফের সড়কপথে যৌথ বাহিনীর নতুন ক্যাম্প স্থাপন এবং নদী ও সমুদ্রপথে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের অচল সিসিটিভি ক্যামেরাগুলো সচল করা হচ্ছে। সবাই গুরুত্ব পায় কক্সবাজারের অপহরণ পরিস্থিতিও। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপহরণের সঙ্গে মাদক কারবারিদের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তাই অপহরণ প্রবণ পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর নতুন ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। মাদক চোরাচালান হয় যে সমস্ত রুটে, সেই সমস্ত রুটে আমরা ক্যাম্প স্থাপন করার ব্যবস্থা নিচ্ছি। সমতলের পাশাপাশি নদী পথে বা সমুদ্র পথে যে মাদক চোরাচালান হচ্ছে, মাদক দ্রব্য আসছে, সেই সমস্ত রুটে নেভি এবং কোস্টগার্ডের টহল জোরদার করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, সেই ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা এখন কার্যকর নাই অথবা নষ্ট হয়েছে, সেগুলো পুনরায় স্থাপনের ব্যবস্থা করব। এছাড়া মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কার্যকর করতে জেলা পর্যায়ে ল্যাবরেটরি, মালখানা ও হাজতখানা স্থাপন এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ঘোষণাও এসেছে সভা থেকে। আলাদা ল্যাবরেটরি স্থাপন করা, প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে, সেটা আমরা আইনে রেখেছি, সেটা বাস্তবায়ন করতে হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মাদক চোরাচালানে এবার বিশেষ একটি জ্যাকেট ব্যবহার করেছে কারবারিরা। এক একটি জ্যাকেটে 18টি চেম্বার করে সেগুলোতে মাদক ভরে পরিবহন করছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায়। সম্প্রতি বিশেষ সেই জ্যাকেটে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ 4 মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর এসব তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চক্রটির একটি দল ভারত থেকে ফেন্সিডিল এনে চাঁপাইনবাবগঞ্জে মজুত করে। আরেক দল দূরপাল্লার বাসে স্বামী স্ত্রী পরিচয়ে যাত্রী সেজে সেই জ্যাকেটে করে ঢাকায় এনে অন্য চক্রের কাছে পৌঁছে দেয়। মাসুদুর রহমানের রিপোর্ট। যাত্রীবাহী বাসে মাদকের বড় চালান আসছে এমন গোপন তথ্যে রাজধানীর মহাখালীতে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির গোয়েন্দা দল। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ন্যাশনাল ট্রাভেলস নামের একটি বাস থামিয়ে চলে তল্লাশি। সন্দেহজনক এক নারী সহ 3 জনকে আটক করা হয়। 2 পুরুষের ব্যাগ তল্লাশি করে মেলে ফেন্সিডিল, নারীর কাছ থেকে উদ্ধার হয় বিশেষ একটি জ্যাকেট, সেটিতেও মেলে মাদক। 3 জনকে জিজ্ঞাসাবাদে জানা যায় এদের আরেক সদস্য আসছে আরেকটি বাসে। এবার দেশ ট্রাভেলস নামের আরেকটি বাস থামিয়ে চক্রের আরেক নারী সদস্যকে আটক করেন। তার কাছ থেকেও মেলে একই জ্যাকেট, সেটি থেকে উদ্ধার হয় ফেন্সিডিল। আমার শরীরে যে জ্যাকেটটি দেখা যাচ্ছে এটি মোটেও সাধারণ কোনো জ্যাকেট নয়। মাদক কারবারিরা খালি গায়ে এই জ্যাকেট পরিধান করে ওপরে পোশাক পরে ভেতরে সুকৌশলে মাদক পরিবহন করে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল যখন এই জ্যাকেটটি উদ্ধার করে তারা অবাক হয়েছিল, কেননা এর ভেতরে সুকৌশলে এভাবেই থরে থরে সাজানো ছিল ফেন্সিডিল। ডিএনসি জানায় গ্রেফতার নাসিরুল এই চক্রের প্রধান, ফাহিম, জুলেখা, নাসরিন তার সহযোগী। তারা 3 থেকে 4 বছর ধরে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বিশেষ জ্যাকেটের সাহায্যে মাদক পরিবহন করে আসছিল। বিশেষ প্রকারের জ্যাকেট প্রস্তুত করে দেয় তারা, এবং ওই জ্যাকেটে 18 থেকে 20টি চেম্বার থাকে। প্রত্যেক চেম্বারে তারা 3 থেকে 4টি ফেন্সিডিল এরকম তারা কনসিল করতে পারে। তারা অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে আপনার বাসে আসে। এটা আসলে কোনোভাবে বোঝার যায় না আসলে যে তারা এখানে মাদক পরিবহন করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা মোবাইল ফোন বন্ধ করে তারা এই মাদকগুলো পরিবহন করে। চক্রটি মূলত 3টি ভাগে বিভক্ত। একটি দল ভারত থেকে ফেন্সিডিল এনে চাঁপাইনবাবগঞ্জে মজুত করে। আরেক দল প্রতি পিস 1.5 থেকে 2,000 টাকায় সেটি কিনে দূরপাল্লার বাসে স্বামী স্ত্রী পরিচয়ে যাত্রী সেজে বিশেষ জ্যাকেটে করে ঢাকায় এনে অন্য একটি দলের কাছে 3 থেকে 3,500 টাকায় বিক্রি করে। ঢাকার সেই চক্র খুচরায় বিভিন্ন দামে রাজধানীতে বিক্রি করে। 3টা নেটওয়ার্ক আছে এখানে। একটা চক্র তাদের যে ভারতীয় যে সীমান্ত আছে, সীমান্ত থেকে তারা বাংলাদেশি ফেন্সিডিল তারা এখানে পাচার করে। ঢাকায় যে ব্যবসায়ী যারা আছে তাদের সাথে তারা যোগসাযোগ করে তারা এই নেটওয়ার্কটি আসলে এস্টাবলিশ করেছিল। চক্রের ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জের সদস্যদের ধরতে অভিযানে ডিএনসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে কোনোভাবেই কমছে না মাদকের বিস্তার। অভিযানের মুখে প্রতিনিয়তই কৌশল আর জায়গা পাল্টে মিলছে রমরমা বাণিজ্য। এরই মধ্যে 49 জন শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকা করে অভিযানে নেমেছে পুলিশ। আর মাদকের
হটস্পট বস্তিগুলো উচ্ছেদ করে বিনোদন কেন্দ্র বানাতে চায় সিটি কর্পোরেশন। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। হাত বাড়ালেই মিলছে ভয়ঙ্কর মরণ নেশা। শিল্পনগরী টঙ্গীর সবচেয়ে বড় এই মাদকের হাট বসেছে তুরাগ নদীর তীর ঘেঁষে। নৌপথ ব্যবহার করে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক নিয়ে আসছে এখানে। আর এখানকার ক্রেতা মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ স্থানীয়রা। গাজীপুরে মাদক বাণিজ্যের এমন চিত্র দীর্ঘদিনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজও করছে পুলিশ। সম্প্রতি মাজার বস্তিতে দফায় দফায় অভিযানে বিদ্যুৎ, ইন্টারনেট, পানির সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বন্ধ করা হয়েছে সুড়ঙ্গ পথগুলো। তবু নিয়ন্ত্রণে নেই মাদক ব্যবসা। সন্ধ্যার সময় দেখি যে এই জায়গা থেকে যে একটা লম্বা সিরিয়াল ধরে আপনার একবারে ওই মাথা পর্যন্ত বাবা বেচে, গাঞ্জা বেচে। দেশের সবচেয়ে বড় এই মাদকের স্পটের কিছু অংশের নিয়ন্ত্রণ এখন পুলিশের হাতে। তবে অভিযানের মুখে ধরাছোঁয়ার বাইরে থাকা মাদক কারবারিরা রূপ বদলেছে তাদের কৌশলের। আস্তানা গুটিয়ে তারাই এখন ছড়িয়ে পড়েছে তুরাগ নদীর পাড়ে, আশপাশের শান্ত আবাসিক এলাকাগুলোতেও। বস্তি থেকে উচ্ছেদের পর একদল আশ্রয় নিয়েছে সড়কের বিআরটি লেনে, আরেক দল ছড়িয়ে গেছে আবাসিক এলাকাগুলোতে। সড়কের ওপর সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ বসিয়ে দিনরাত চলছে রমরমা ব্যবসা। বলা চলে সবসময় ওরা এখানে নেশা পানিতে ব্যস্ত থাকে। মাদক তো বিক্রি করে, এখানে দেখা যাচ্ছে অনেক বিশৃঙ্খলা করে। গত এক মাসে টঙ্গীতে 50 জনেরও বেশি মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তবু ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ব্যবসায়ীরা। সম্প্রতি 49 জন শীর্ষ মাদক কারবারির তালিকা করে অভিযানে নেমেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন, জেলার মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার অন্যতম কারণ বস্তিগুলোর জমির মালিকানা নিয়ে জটিলতা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকার নামে আমরা দেখতে পেলাম যে জমির যে খতিয়ান, তাদের সাথেও আমাদের পুলিশ কমিশনার মহোদয় কথা বলেছেন। আশা করি অপরাধীরা আছে, তাদেরকে উচ্ছেদ করার কার্যক্রম পরিচালনা করবেন। আমরা সব ধরনের সহযোগিতা করবো, আমরা আছি, পাশে আছি। জায়গা জটিলতার স্থায়ী সমাধান চায় গাজীপুর সিটি কর্পোরেশনও। এরই মধ্যে রাজককে দেয়া হয়েছে আনুষ্ঠানিক বার্তাও। সহযোগিতা পেলে মাদকের আস্তানা ঘুরিয়ে বিনোদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নগর কর্তৃপক্ষের। আমরা এগুলোকে উচ্ছেদ করে এখানে সৌন্দর্যবর্ধনের কাজ করব। এটা ওই টঙ্গী শহরের মানুষ, সেখানে ওয়াকওয়ে থাকবে, সেখানে ব্রেঞ্চ থাকবে, সেখানে গার্ডেন থাকবে। বিষয়টি নিয়ে রাজকের ঢাকার উত্তরা অফিসে যোগাযোগ করলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিগগিরই গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের হাতে জায়গাগুলো স্থানান্তরের পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। সাতক্ষীরার ঝাউডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য কুশ সহ একজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় অভিযান চালায় 33 বিজিবি। এ সময় 12 কেজি কুশ উদ্ধার করা হয়। জব্দ করা হয় মোটরসাইকেল ও মোবাইল ফোন। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী আটকে মাদকদ্রব্যের দাম 6 কোটি টাকা। ফুটপাত দখলের চিত্র রাজধানীতে নতুন কিছু নয়। তবে এখন আর ফুটপাত নয়, দখলের শিকার মূল সড়কের অর্ধেকই। কোথাও অস্থায়ী দোকান, কোথাও রিক্সা গ্যারেজ, কোথাও আবার পরিবহনের স্ট্যান্ড। এতে সড়ক সংকুচিত হয়ে রাজধানীতে বেড়েই চলেছে যানজটের ভোগান্তি। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি ও অর্থের অপচয়। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা সমাধানে শুধু উচ্ছেদ নয়, প্রয়োজন সমন্বিত পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সমাধান। রিমু সিদ্দিকের রিপোর্ট। 30 ফুট প্রশস্ত এই সড়কের প্রায় 15 ফুটেই দখল হয়ে গেছে। রাজধানী ফুটপাত হারিয়েছে অনেক আগেই, এখন দখল হয়ে যাচ্ছে মূল সড়কের বড় অংশ। মূল সড়কের কোথাও অস্থায়ী দোকান, কোথাও রিকশার গ্যারেজ, কোথাও আবার পরিবহন স্ট্যান্ড ও অবৈধ পার্কিং। সড়ক দখলের আরেক বাস্তবতা যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখা। ফলে সংকুচিত হচ্ছে যান চলাচলের পথ। এতে প্রতিদিন একই পথে একই জটে আটকে থাকার ভোগান্তি লাখো মানুষের। ফুটপাত দখলের চিত্র রাজধানীতে চেনা বাস্তবতা। ঘটা করে ফুটপাত দখল মুক্ত করার ঘোষণা দিলেও কাজ করা হয় না প্রতিশ্রুতি মাফিক। ফুটপাতের গণ্ডি পেরিয়ে এখন অবৈধ দখলের থাবা পড়েছে মূল সড়কে। দখল হয়ে যাচ্ছে মূল সড়কের অর্ধেকেই। সরকার যদি একটা নিজের তো জায়গা করে দেয় তাহলে সব আকারে এখানে যাইব। ওকার কাট করে দেওয়া হবে বলছিল,
এখন পর্যন্ত ওরা কার্যকারিতা আসেনি। দোকানদারি বন্ধ হয়ে গেলে তো মনে করেন সমস্যা সংসার চালাই দিই। ফার্মগেট, মোহাম্মদপুর, মিরপুর, মহাখালী, গুলিস্তান, মতিঝিল সহ রাজধানীর বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকার চিত্র প্রায় একই। বাড়ছে যানজট, চরম মাত্রায় পৌঁছাচ্ছে ভোগান্তি, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি ও অর্থের অপচয়। রাস্তার মধ্যে যদি বাসের পার্কিং থাকে, বিভিন্ন মোটরসাইকেলের পার্কিং থাকে, তাহলে কিন্তু জ্যাম লেগেই থাকবে। 3 লাইন 4 লাইন করে বাসটি রেখে দেয়, রেখে দেওয়ার পরে গাড়িগুলো যেতে পারে না। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে, ঢাকার যানজটে বছরে প্রায় 37,000 থেকে 55,000 কোটি টাকা আর্থিক ক্ষতি হয়। যানবাহনের গড় গতি নেমেছে ঘন্টায় মাত্র 5 কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন, ফুটপাত পুনরুদ্ধারে প্রচলিত উচ্ছেদ নয়, প্রয়োজন হকারদের স্থায়ী পুনর্বাসন এবং রাজনৈতিক প্রভাবমুক্ত কঠোর নজরদারি। বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তারা ফেরত আসছে। এর ফলে দুটো সমস্যা, একটা হচ্ছে আমার যানজট তো বেড়ে যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে হকারদের এই ব্যবস্থাপনা কখনই হয়তো সম্ভব হবে না, কারণ তারা বুঝে গেছে যে ব্যবস্থাগুলো বা অভিযানগুলো হয় সেটা সাময়িক, সেগুলোকে হয়তো তারা কিছুক্ষণ অপেক্ষা করিয়ে আবার তারা বসে যেতে পারে। এটা খুবই একটা অ্যালার্মিং সিচুয়েশন। দ্রুত এই সমস্যা সমাধান করে নগরীর বাসযোগ্যতা ফেরানোর আশ্বাস ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকের। ফুটপাতকে ব্যবহার করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, আমাদের কাছে তারা স্বীকারও করেছে, যেই কারণে আমরা তাদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, ওদেরকে ওই রেজিস্ট্রেশন ফিজ অ্যান্ড আদার্স এইটার ব্যাপারে অ্যাপ্রুভ হয়ে আসার পরেই আমরা সেটা দেয়া শুরু করব। তাদেরকে আমরা একটা সিস্টেমে আনতে চাই। বছরের পর বছর যায়, বদলায় না ফুটপাত দখলের সংস্কৃতি। তিলোত্তমা ঢাকার প্রাণ ফেরাতে কার্যকর উদ্যোগ কবে নেবে কর্তৃপক্ষ? অপেক্ষার সেই প্রহর ফুরায় না নগরবাসীর। ফুটপাত পথচারীর জন্য, সড়ক যানবাহনের জন্য এই মৌলিক ব্যবস্থাপনা কার্যকরভাবে নিশ্চিত করা গেলে রাজধানীর দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তি অনেকটাই কমে আসবে প্রত্যাশা নগরবাসীর। রিমো সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন গ্যাংয়ের আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘাত বাড়ছে। পাশাপাশি তারা জড়িয়ে পড়েছে খুন, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে। এতে আতঙ্কিত জেলাবাসী। অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা বৃদ্ধির দাবি পুলিশের। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য, মোহাম্মদ ইমরান হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি নরসিংদীর মাধবদীর কোতালির চর দড়িকান্দি এলাকায় ১৫ বছর বয়সী কিশোরী আমেনার মরদেহ সরিষা ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। তার ১৫ দিন আগে ৪ জন কিশোর গ্যাংয়ের সদস্য তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এর ২ মাস পর ২৩ এপ্রিল নরসিংদীর নজরপুর মতিউল্লাহ ভুইয়া উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে কিশোর গ্যাং সদস্যরা ইজিবাইক থেকে ইপটিজিং ও কুরুচিপূর্ণ মন্তব্য করে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। কিশোরগঞ্জে বেপরোয়া কিশোর গ্যাং। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত বাড়ছে। পাশাপাশি তারা জড়িয়ে পড়ছে খুন, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে। এতে আতঙ্কিত জেলাবাসী। বিভিন্ন মোড়ে, কলেজের সামনে কতগুলো বকাটের ছেলে দাঁড়িয়ে থাকে এবং আমাদেরকে উদ্দেশ্য করে তারা হাসাহাসি করে। আমরা কলেজে আসা যাওয়ার সময় ওরা আমাদের নিয়ে হাসাহাসি করে, বাজে মন্তব্য করে, অশ্লীল কথাবার্তা করে, যার কারণে আমরা বিরক্ত বোধ করি। ছেলেগুলোর বয়স ১৫-১৭ বছর, এদের অত্যাচারে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। একটা কিশোর গ্যাংকের গ্রুপ কিন্তু আপনার ব্যাপকভাবে ছড়িয়ে তারা চুরি করছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করছে, ডাকাতি করছে। এদিকে কিশোরদের অপরাধ প্রবণতা বৃদ্ধিতে পরিবার ও সমাজ ব্যবস্থাকে দায়ী করছেন সচেতন মহলের প্রতিনিধিরা। গ্যাং সংস্কৃতি নির্মূলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদিচ্ছার অভাব রয়েছে বলে অভিযোগ তাদের। বাংলাদেশ পুলিশ এত চালু, তারা তাদের নগদ ধর্মের সব, কিন্তু কেন তারা এটা পদক্ষেপ নেয় না সেটাই বুঝি না। একদিকে আইনের প্রয়োগ করে তাদেরকে এই সমস্ত অন্যায় অপরাধ থেকে বিরত রাখতে হবে, অপরদিকে তাদের তাদেরকে পুনর্বাসন করার মতো এবং তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া, সেটিও কিন্তু হাতে নিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা বৃদ্ধির দাবি পুলিশের। গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করতেছি, যে কোনো ধরনের কোনো ঘটনা যখনই ঘটে, এই ঘটনার অন্তরালে অপর কোনো পক্ষ আছে কিনা সেটাও আমরা বিশেষভাবে নজরদারি করতেছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের তথ্য মতে হত্যা, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনায় গত 1 বছরে নরসিংদীতে শতাধিক মামলা হয়েছে বিভিন্ন কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।
সময় সংবাদ, নরসিংদী। প্রায় 2 যুগ ধরে উন্নয়ন ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দারা। শতাধিক শিল্প কারখানা গড়ে উঠলেও জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি। রাস্তার বেহাল অবস্থা ও ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে বছরের পর বছর জলাবদ্ধতায় ভোগান্তিতে 5 লাখ মানুষ। ভোগান্তি দূর করতে এই ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি স্থানীয়দের। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। সড়ক জুড়ে জলাবদ্ধতা। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের দক্ষিণ সস্তাপুর, ইজদাইর বাজার ও বুড়ির দোকান সহ বিভিন্ন এলাকার এমন বেহাল দশা। স্থানীয়রা বলছেন, রাস্তাগুলো নিচু হওয়া, বিভিন্ন স্থানে ড্রেন ভেঙে যাওয়া এবং দীর্ঘ সময় উন্নয়ন না হওয়ায় সারা বছরই ময়লা পানিতে তলিয়ে থাকে। এতে বছরের পর বছর ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছেন ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দারা। রাস্তা জুড়ে গর্ত সৃষ্টি হওয়ায় ঘটছে দুর্ঘটনাও। এছাড়া বিশুদ্ধ পানির সংকট, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী। ড্রেনের পানি সারা বছর এরকম থাকে, শুধু বর্ষাকালে না। প্রত্যেকটা ড্রেনেই নিচু, কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এই সমস্যার কারণে এলাকাবাসী চলাফেরা করতে খুবই অসুবিধা হয়। কিছু এলাকা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু আমরা 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এই ওয়ার্ডগুলি অত্যন্ত অবহেলিত। সম্প্রতি ফতুল্লা ইউনিয়নের 3টি ওয়ার্ড পুরোপুরি এবং 2টি ওয়ার্ডের আংশিক এলাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার প্রস্তাব বিবেচনায় নিয়ে জনমত গ্রহণ করছে স্থানীয় সরকার বিভাগ। তবে আংশিক নয়, পুরো ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি স্থানীয়দের। গণশুনানির মাধ্যমে যাচাই বাছাই করে দাবির বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস জেলা প্রশাসকের। নতুন এলাকা যদি সম্প্রসারণের জন্য আরও যদি এলাকার অন্তর্ভুক্তির বিষয় থেকে থাকে, অথবা কোনো এলাকা ভুলভাবে ঢুকে গেছে সেটাকে বাদ দেওয়ার প্রস্তাব যদি থেকে থাকে, এগুলো আমরা যাচাই বাছাই করে এই প্রস্তাব আবার পুনরায় হওয়ার সুযোগ আছে। 3.61 বর্গমাইল আয়তনের ফতুল্লা ইউনিয়ন 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। 2 দফা মেয়াদ শেষ, তবুও শেষ হয়নি ঢাকা শরৎপুর 4 লেন সড়ক নির্মাণ প্রকল্প। প্রকল্প এলাকায় নেই শ্রমিক, নেই ভারী যন্ত্রপাতি, থমকে আছে একাধিক প্যাকেজের কাজ। জমি অধিগ্রহণ জটিলতার কথা তুলে ধরে 3য় দফায় মেয়াদ বাড়ানোর আবেদন করেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে কবে নাগাদ শেষ হবে বহু প্রতীক্ষিত এই প্রকল্প, তার কোনো উত্তর নেই সংশ্লিষ্টদের কাছে। বিএম ইসরাফিলের তথ্য ও মিলন খানের ছবিতে রিপোর্ট। ধুলা, খানাখন্দ আর দীর্ঘ যানজট, কোথাও ভাঙাচোরা সড়ক, কোথাও সরু পথ। বর্ষা এলেই দুর্ভোগ যেন কয়েক গুণ বেড়ে যায়। কাদা আর পানিতে একাকার হয়ে পড়ে সড়কের বড় অংশ। এই চিত্র ঢাকা শরীয়তপুর মহাসড়কের নির্মাণাধীন 4 লেন প্রকল্প জুড়ে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই ধীর গতিতে চলাচল করছে ছোট বড় সব ধরনের যানবাহন। সময় নষ্টের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। চলতি বছরের 30 জুন শেষ হয়েছে প্রকল্পের 2য় দফা মেয়াদ, কিন্তু বাস্তবে 3টি প্যাকেজের মধ্যে 2টি প্যাকেজের কাজ প্রায় পুরোপুরি বন্ধ। নির্মাণস্থলে নেই শ্রমিক, নেই ভারী যন্ত্রপাতি, নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের দৃশ্যমান কোনো কার্যক্রম। শুধু একটি প্যাকেজে সীমিত পরিসরে চলছে কাজ, তাও খুব ধীর গতিতে। এতে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন চালক, যাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। বাচ্চাদের নিয়ে বা নিজেরা যাইতে অনেক ভয় করে। বিভিন্ন পেশেন্ট অনেক সময় যখন ঢাকা নেয় তখন শোনা যায় যে ঢাকা নিতে নিতে মারা গেছে। ছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তাদের খুবই কষ্ট হয়। গাড়ির ডাইনে বামে কাইট হয়ে যায়, যাত্রীদের অনেক ভোগান্তি হয়। 2-3 বছরে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, গাড়িগুলো নষ্ট হয়ে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, নির্ধারিত সময়ে প্রয়োজনীয় জমি বুঝে না পাওয়ায় কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। তবে 2027 সালের জুন মাসের মধ্যে কাজ শেষ করার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। নির্দিষ্ট মেয়াদে কাজ শেষ করতে না পারার কারণ জায়গা বুঝে পাই নাই। জায়গা যদি বুঝে না পাই আমরা কিভাবে কাজ করব? আমাদের এই প্রকল্পের মেয়াদ 1 বছর বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে, তো এর মধ্যে আমাদের বাকি কাজগুলো আমরা শেষ করতে পারবো। জেলা প্রশাসন থেকে জায়গা বুঝে না পেয়ে কাজের টেন্ডার করা হয়েছে। বুঝিয়ে দেওয়া জায়গার কাজ শেষ করার কথা বলছেন জেলা প্রশাসক। যেটুকু অংশ আমরা বুঝিয়ে দিয়েছি ওগুলো কাজ করলেও তো হয়, যে জিনিস বুঝে পায় না সেই জিনিসটা টেন্ডার হওয়ার কথা না। আমরা ওইটা নিয়ে কাজ করছি। তো পেন্ডিং ইস্যু আমাদের কাছে বর্তমানে যদি বলেন তাহলে 15 এবং 16 নম্বরে লিখেছে। 3টি প্যাকেজে বাস্তবায়নাধীন ঢাকা শরীয়তপুর 27 কিলোমিটার 4 লেন সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 1682 কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর। অস্তিত্ব সংকটে মানিকগঞ্জের 204টি খাল।
বেশিরভাগ ভরাট হয়ে গেছে। অনেক এলাকায় শুধু জমির নকশায় বেঁচে আছে উন্মুক্ত জলাশয়গুলো। দিন দিন ভরাট ও দখল হলেও কোনো কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। আর পানি উন্নয়ন বোর্ড বলছে খালগুলোর জরিপ শেষে অর্থ বরাদ্দ সাপেক্ষে পর্যায়ক্রমে খনন করা হবে। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের শিবালয় উপজেলার ভাকলা খাল শ্রাবণের শেষ সময়ও শুকনো। কোথাও বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ, কোথাও খালের জায়গা ভরাট করে নির্মাণ করা হয়েছে বসতবাড়ি। ফসলের মাঠেও বিলীন হয়েছে খালের সীমানা। এতে অন্তত 20টি গ্রামের ফসলি জমি থেকে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়েছে। মানিকগঞ্জের 204টি খাল বর্তমানে অস্তিত্ব সংকটে, বেশিরভাগ ভরাট হয়ে গেছে। অনেক এলাকায় শুধু জমির নকশায় বেঁচে আছে উন্মুক্ত জলাশয়গুলো, অথচ বর্ষার পানি প্রবাহ, বিলের পানি নিষ্কাশন ও সেচ সুবিধার জন্য এসব খাল এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ। স্থানীয়রা বলছেন দিন দিন ভরাট ও দখল হলেও কোনো কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। ছোটকালে দেখছি এখান দিয়ে রানিং নৌকা চলছে, ডুঙ্গা চালাইছে, খাল টাল যার মতো বইরা হালাইছে, বাড়ি করছে কতদিন। এখন ভরাটের কারণে পানি বেরিয়ে না। খাল ছিল আগে, এখন সব আটকাই দিছে। আমরা এই চক নিয়ে খুব একটা সমস্যা আছি। কৃষি বিভাগ বলছে খালগুলো খনন ও দখলমুক্ত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে খালগুলোর জরিপ শেষে অর্থ বরাদ্দ সাপেক্ষে খালগুলো পর্যায়ক্রমে খনন করা হবে। আমরা মাঠ পর্যায়ে জরিপ করে দেখছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি যে এই সমস্ত জায়গায় এই খালে মুখ বন্ধ থাকায় বা খাল খনন না হওয়ায় কৃষিতে সমস্যা হচ্ছে। মন্ত্রণালয় বা প্রত্যেক ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে প্রকল্প প্রণয়ন করবে, আমাদের জন্য দ্বৈততার সৃষ্টি না হয় এবং খালগুলো যেন সঠিকভাবে মাঠ পর্যায়ে যাচাই বাছাই করা, সেই অনুপাতে আমরা খালগুলাকে আমরা আলোচনার সাপেক্ষে আমরা ডিস্ট্রিবিউশন করেছি, অর্থাৎ কে কোন দপ্তর কোন মন্ত্রণালয় করবে। এদিকে জেলা প্রশাসন বলছে খনন কাজ শেষ হলে আগামী বছর থেকেই এলাকাবাসী খাল থেকে সুফল পাবেন। আমরা খালগুলো পুনরুদ্ধার করব এবং যেখানে ভরাট হয়ে গিয়েছে সেখানে তো আপনারা জানেনই যে খাল পুনঃখনন কর্মসূচি চলছে। এই কর্মসূচিটি মাত্র শুরু হলো, আশা করা যায় আগামী কয়েক বছরের মধ্যে আমরা এর সুফল দেখতে পাবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মানিকগঞ্জে 204টি খালের মোট দৈর্ঘ্য প্রায় 4000 কিলোমিটার। সময় সংবাদ, মানিকগঞ্জ। রাজধানীর ইংলিশ রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অফিস টাইমে প্রাইভেট প্র্যাকটিস করার দায়ে এক চিকিৎসকের লাইসেন্স বাতিল ও চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার ইংলিশ রোডের পপুলার ডায়াগনস্টিকে আকস্মিক অভিযান পরিচালনা করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় নরসিংদীর বেলাবো উপজেলার সরকারি হাসপাতালের ডাক্তার মইনুল হাসান চিশতিকে সেবারত অবস্থায় হাতে নাতে ধরেন মন্ত্রী। সরকারি অফিস চলাকালীন প্রাইভেট ক্লিনিকে প্র্যাকটিসের নিয়ম না থাকলেও দীর্ঘদিন সেই অনিয়ম করে আসছিলেন এই চিকিৎসক। এই অনৈতিক কার্যক্রমের দায়ে শাস্তি নিশ্চিতে ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেন মন্ত্রী। নরসিংদী বেলাবো উপজেলার একজন ডাক্তার, সে অফিস টাইমে সে এখানে প্র্যাকটিস করতেছে এবং এটা তার আজকের প্র্যাকটিস না। ওনাকে শোকজ করেছে, নিয়েছে একটু বেলাবো, কিন্তু উনি এগুলিকে পাত্তা দেন না। আজকে এখানে ধরা পড়েছেন যে উনি এই অফিস টাইমে এখানে প্র্যাকটিস করতেছেন এবং আমরা এই ব্যাপারে আমাদের বিভাগীয় যা শাস্তি দরকার, লাইসেন্স স্থগিত করা সহ, ওনার ক্যান্সেল করা সহ সর্ব ধরনের শাস্তি প্রদান করব। আর যে ক্লিনিকে এখানে যারা এই অনৈতিক কাজকে উৎসাহিত করেছে, মোবাইল ম্যাজিস্ট্রেট আছে, উনি ব্যবস্থা নেবেন। যে কোনো দুর্ঘটনায় আহত রোগীদের সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও দ্রুত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে অবিলম্বে একটি পরিপত্র জারি করতে স্বাস্থ্য সচিবকে বলা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রায়ে আদালত বলেন, যে কোনো দুর্ঘটনায় নিকটস্থ সরকারি বা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যাতে আহত ব্যক্তিরা তাৎক্ষণিক চিকিৎসা পান, সে লক্ষ্যে 2018 সালের সড়ক পরিবহন আইনের প্রয়োজনীয় সংশোধনী এনে নতুন বিধিমালা তৈরি করতে হবে। মামলায় রিটকারীর আইনজীবী বলেন, সাধারণত দুর্ঘটনায় কেউ আহত হলে বেসরকারি হাসপাতালগুলো চিকিৎসা দিতে অনীহা দেখায়। এতে সময় মতো চিকিৎসা না পেয়ে অনেকেরই অকালে প্রাণ যায়। প্রাণহানি কমাতে উচ্চ আদালত এই নির্দেশ দিয়েছেন। 2027 শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীতে
পরীক্ষা নয়, ভর্তি করা হবে লটারির মাধ্যমে। এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের 2য় থেকে 9ম শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আগামী 10 আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। ওই দিন সব শিক্ষা বোর্ডে একযোগে প্রকাশিত হবে এসএসসির ফলাফল। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাচ বাংলা ব্যাংক আয়োজিত বাংলা কিউআর নিয়ে আলোচনায় গভর্নর আরও বলেন, ব্যাংক খাতের 1/3 টাকা চুরি করে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংকিং সেক্টরে টোটাল ডিপোজিটের 1/3 লুট করে নিয়ে যাওয়া, সেটা চুরি। 2 কোটির উপরে আমানতকারী কিন্তু সাফার করেছে, কেউ এখনো করছে। এর মধ্যে এমন ডিপোজিটারও আছে যে গত 10 বছরের উপর ধরে তারা সাফার করছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এবং চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত 4 দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরাম কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026 সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, ফোরামের মতামত 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন এবং ফুদান বিশ্ববিদ্যালয়ের ভাইস ডিন অধ্যাপক ঝাং পিং দুদেশের দীর্ঘস্থায়ী সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। Public affairs, our special guests and the invited Governance Forum Bangladesh session and collaboration. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস সুর আর কাব্যের শৈল্পিক মেলবন্ধনে পালন করল ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে সাংস্কৃতিক পরিবেশনায় শ্রদ্ধা জানানো হয় কবিগুরুকে। সঙ্গীত পরিবেশন করেন স্বপ্নীল সজীব এবং আবৃত্তি করেন সামিউল ইসলাম পোলক। অনুষ্ঠানে রবীন্দ্রপ্রেমীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক এন মেরি জর্জ সহ বিশিষ্টজনরা। দিল্লিতে শেখ হাসিনাকে মতবিনিময়ের সুযোগ দিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিচারিতা করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। ডিআরইউতে এক আলোচনায় এই ঘটনাকে অস্বাভাবিক বলে অভিহিত করেন তিনি। এই ঐতিহাসিক দিনে বাংলাদেশের মানুষ যখন স্মৃতিচারণ করছে এই গণহত্যা, সেই সময় ভারত বাংলাদেশের সাথে এই দ্বিচারিতা করছে। এইটা কোনোভাবেই সাদা চোখে স্বাভাবিকভাবে নেওয়ার কোনো ঘটনা নয়। আগামীতে বাংলাদেশের প্রশ্নে, আমাদের অধিকারের প্রশ্নে সরকারকে আপাতত সহযোগিতা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। পরিকল্পিতভাবে জুলাইকে বিতর্কিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারবিন। তিনি বলেন, মানুষের মানসিকতার পরিবর্তন না হলে দেশের সার্বিক উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে না। বৃহস্পতিবার বিকেলে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। হাজার হাজার সন্তানকে মেরে ফেললো, একটা মানুষের ভেতরে মনুষ্যজন দেখলাম না টিলটুলি যারা এই কাজগুলো করলো। অথচ মাঝে মাঝে এখান থেকে ওখান থেকে উকি দিয়ে বলার চেষ্টা করা হয়, সিম্প্যাথি গেইন করার চেষ্টা করা হয়। এটা এখনো কিন্তু বিরাজমান। আমরা কিন্তু বলতে পারি আমরা ফ্যাসিজমকে বিদায় করতে পেরেছি, কারণ যখন আমরা এই নীতিগুলোকে বিদায় করতে পারবো তখনই বলতে পারবো ফ্যাসিজমকে বিদায় করতে পেরেছি। নরসিংদীতে সুমন মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের আলোকবালি ইউনিয়নের বাখরনগর বাজারে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, সুমন মিয়া বাখরনগর বাজারে গেলে 10-15 জনের একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার গতিরোধ করে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালি ইউনিয়নে স্থানীয় দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এ নিয়ে স্থানীয়ভাবে মীমাংসাও হয়। ধারণা করা হচ্ছে এ বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। বগুড়ার শেরপুরে নিখোঁজের 3 দিন পর ধানক্ষেত থেকে 7 বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, তা জানিয়েছে পুলিশ জানায়, গত 4 অগস্ট মুস্তাকিমের সঙ্গে বাড়ি থেকে বের হয় রাজু। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের সহায়তায় রায়গঞ্জ থেকে মুস্তাকিমকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় অটো ভ্যান ব্যবসায়ী করিমকে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের তারাশের বড়ইচড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে শিশু রাজুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী মুস্তাকিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পিরোজপুরের চরখালী টগরা ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে কচা নদীতে পড়ে গেছে একটি গরু বোঝাই পিকআপ। দুর্ঘটনায় মারা গেছে একটি ফ্রিজিয়ান জাতের গরু। আহত হয়েছেন গরুর মালিক ও পিকআপ চালক। বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা থেকে বরগুনায় যাওয়ার পথে টগরা ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি ফেরিতে ওঠার সময় গাড়ির সামনের অংশ ফেরিতে উঠলেও পেছনের অংশ বাইরে ছিল। এ সময় ফেরি চলতে শুরু করলে ভারসাম্য হারিয়ে পিকআপটি নদীতে পড়ে যায়। দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে সরকারি বরাদ্দ, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে কার্যত অচল ঢাকার ধামরাই উপজেলার কৃষ্ণনগর 20 শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স। স্থানীয়দের অভিযোগ, কার্যকর উদ্যোগের অভাবে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ ও জনবল পেলে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব। সবুজ শ্যামল মনোরম পরিবেশে ঢাকা জেলার ধামরাই উপজেলার প্রত্যন্ত কৃষ্ণনগর এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 20 শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স। ভবনের পাশাপাশি চিকিৎসক ও কর্মচারীদের জন্য নির্মাণ করা হয় স্টাফ কোয়ার্টারও। উদ্দেশ্য ছিল প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। কিন্তু 2 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। বিশাল সরকারি স্থাপনাটি অনেকটাই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও পরিচালন ব্যয়ের বরাদ্দ না থাকায় হাসপাতালটি কার্যকরভাবে পরিচালনা করা যাচ্ছে না। বর্তমানে জরুরি বিভাগ, ল্যাব সহ বেশিরভাগ সেবা কার্যক্রম বন্ধ। নিয়মিত ভর্তি রোগীও নেই। এতে ঢাকা ও মানিকগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার হাজারো মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এখানে ডাক্তার বা নার্স ওরকম ভাবে নেই। এখানে আইছিলাম ওষুধ নিতে, এখানে কোনো ডক্টরও নাই, কোনো ওষুধও নাই। টুকটাক ওষুধ দেয়, আগে দিত, এখন একদমই বন্ধ। হাসপাতাল সূত্র জানায়, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, ল্যাব সুবিধা এবং পর্যাপ্ত জনবলের অভাবে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হচ্ছে না। নিয়োগপ্রাপ্ত কয়েকজন চিকিৎসক বর্তমানে ঢাকা জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে সংযুক্ত রয়েছে। সীমিত সংখ্যক স্বাস্থ্যকর্মী হাসপাতালটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন। রোগী আসে, আইসা হয়রানি হয়, ওষুধ পাওয়া যায় না। মোট কথা একটা পরামর্শের জন্য আমরা পরামর্শ দিতে পারি, এটি আর এছাড়া আর কিছু করতে পারি না আমরা। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ ও জনবল পেলে হাসপাতালটি পূর্ণাঙ্গ রূপে চালু করা সম্ভব হবে। পদায়িত চিকিৎসকের মধ্যে 4 জনই সংযুক্তিতে ঢাকার বিভিন্ন হাসপাতালে কর্মরত রয়েছেন। একজন চিকিৎসক অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। ওষুধপত্র, সরঞ্জামাদি, ল্যাবের জন্য জিনিসপত্র কিনতে পৃথক বরাদ্দর প্রয়োজন। 2006 সালে হাসপাতালটি নির্মাণ করা হয়। সময় সংবাদ, সাভার। ভোরের আলো ফুটতেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুরু হয় ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা। বিভিন্ন এলাকা থেকে আসা নানা ধরনের তাজা শাকসবজির পসরা সাজিয়ে বসেন কৃষকরা। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন রিপোর্টার মোহাম্মদ রাশেদুল ইসলাম। যাচ্ছি তার কাছে।
হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রায় 200 বছর ঐতিহ্য যে বাজারটি রয়েছে ইছাপুরা বাজার। এই বাজারটিতে সকাল থেকেই এই জমজমাট এই বাজার। তবে ভোরের আলো ফুটতেই এখানে শুরু হয় ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা। আর ভোর থেকেই কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে আসেন, যেমন কাঁকরোল, লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, কইডা, গাজর, শসা, কাঁচামরিচ, ঢেঁড়স, পটল, পেঁপে, কচুরছড়ি, ধনেপাতা, করলা, দন্দুল, লতি, বরবটি, চাল কুমড়া, আলু, পুঁই শাক, লাল শাক, টক পাতা, লাল শাক, পালং শাক, কলমি শাক, কলই শাক ও পুঁই শাক। এখানে ক্রেতা যারা আসেন তারা মূলত তাজা এবং বিষমুক্ত শাকসবজি ক্রয় করার জন্য, এবং দামটাও যেন তাদের নাগালের মধ্যে। তবে আরেকটা জিনিস হচ্ছে যে তারা বলছেন বেশিরভাগই সরাসরি কৃষক, যেহেতু মধ্যস্বত্বভোগী সরাসরি তাদের কাছে বিক্রি করার কারণে ক্রেতাদের অন্যান্য বাজার থেকে প্রতি কেজি 10 থেকে 15 টাকা কমে তারা ক্রয় করতে পারছেন। যেমন বর্তমান যেই এই বাজারে যেই সবজির দামগুলো রয়েছে তার মধ্যে লাউ এখন বাজার দর হচ্ছে 60 টাকা করে, মিষ্টি কুমড়া 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কইরা বিক্রি হচ্ছে 40 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা, শসা বিক্রি হচ্ছে 30 থেকে 60 টাকা কেজি দরে, গাজর বিক্রি হচ্ছে 120 টাকা, পটল বিক্রি হচ্ছে 60 টাকা, সিম বিক্রি হচ্ছে 240 টাকা, করলা বিক্রি হচ্ছে 80 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 টাকা, বেগুন 90 টাকা, বরবটি 80 টাকা, কচুরছড়ি 60 টাকা, চাল কুমড়া 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ধনিয়া পাতা হচ্ছে 160 টাকা, কাঁকরোল 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই বাজারে। তবে বিক্রেতাদের কাছে জানতে পেরেছি এখান থেকে যারা পাইকারি রয়েছে তারা এখান থেকে সেই সবজিগুলো ক্রয় করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন। আর আমরা আরেকটা জিনিস যেটা জানতে পেরেছি, ইজারাদার জানিয়েছেন এই প্রতি সপ্তাহে 2টি বাজার থাকে, একটি হচ্ছে সোমবার আর একটি হচ্ছে শুক্রবার। তো এই সোমবার এবং শুক্রবারে গড়ে এই সপ্তাহে 2টি বাজারে বিক্রি করে থাকেন 80 থেকে 8 থেকে 10 লক্ষ টাকার সবজি বিক্রি করে থাকেন। আমরা যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে আমাদের যে সবজিগুলো আমরা চাষ করে থাকি, যেহেতু আমাদের এই সবজি যে বিক্রি করে থাকি, তাহলে এখান থেকে এই বাজারে যে সবজি রয়েছেন এই সবজিগুলো খুব দ্রুত আমরা বিক্রি করতে আমাদের জন্য সোজা হয় আর দূর দূরান্ত থেকে। আর যারা নাকি ক্রেতারা রয়েছেন তারা চিন্তা করছেন যে আমরা যে এখানে যা সবজি বিক্রি করি, হ্যাঁ এখানে আমরা যে বিক্রি করে থাকি খুব সহজে আমরা এখানে এনে বিক্রি করে থাকি। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ রূপগঞ্জে ইছাপুরা বাজার থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে। মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের হাটে হাঁক ডাকে বিক্রি হচ্ছে ইলিশ। এছাড়াও হাটে তোলা হয়েছে নদীনালা, খাল বিলের তাজা মাছ, আছে সামুদ্রিক মাছও। সেখানে আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ভরা বর্ষায় কিন্তু ইলিশের আকাল দেখা দিয়েছে, তাই এক সপ্তাহের ব্যবধানে কিন্তু ইলিশের দাম কেজিতে বেড়েছে 500 টাকা। এবং তারা বলছেন যে এই শ্রাবণ মাসে কিন্তু ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়া যাওয়ার কথা, কিন্তু সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না। এর পেছনে কিন্তু কারণ হচ্ছে নদী দূষণ, দখল এবং এই নানা রকম কেমিক্যাল মিশ্রিত যে বর্জ্য ফেলা হচ্ছে, সে কারণে কিন্তু মিঠা পানিতে ইলিশ আসছে কম। এবং তারা বলছেন যে বিভিন্ন স্থানে ব্যাপক হারে কারেন্ট জাল ব্যবহার করা হচ্ছে এবং রাতভর এই কারেন্ট জালের দাপট থাকছে। এইসব কারণে কিন্তু সমুদ্র থেকে ইলিশ উঠে আসতে পারছে না তারা দাবি করছেন। একই সঙ্গে কিন্তু অন্য বছরের চাইতে এবার তারা বলছেন ব্যাপক পরিমাণ কিন্তু ঝাটকা নিধন হয়েছে। এই ঝাটকা নিধনের কারণেও কিন্তু ইলিশ কম পাবার কথা তারা বলছেন। এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য তারা বলছেন যে এই কারেন্ট জাল যে ব্যাপকভাবে বেড়ে চলেছে সেটি মোকাবেলা খুবই জরুরি। এবং এই জাতীয় মাছ সংরক্ষণের জন্য
যেসব আইন কানুন আছে সেটি কিন্তু বাস্তবায়ন হচ্ছে কম। এবং এই গেল এক বছরে কিন্তু মুন্সিগঞ্জের 8,000 মেট্রিক টন কিন্তু ইলিশ উৎপাদন হয়েছে তারা বলছেন, এবং অন্যান্য মাছের পরিমাণও কিন্তু 31,000 মেট্রিক টন। এবং এই অঞ্চলে যে এই মাছের উৎপাদন কমে যাচ্ছে সেই ব্যাপারে কিন্তু স্থানীয় মৎস্য বিভাগ বলছেন যে নদীবেষ্টিত এই মুন্সিগঞ্জের যে মাছের সম্ভাবনা সেটি থাকবার পরেও কিন্তু এই পরিবেশ দূষণ সহ নানা প্রতিকূলতার কারণে এই সমস্যা হচ্ছে। এবং শতাব্দী প্রাচীন যে এই হাট, এটি কিন্তু এই অঞ্চলের অনেক বড় হাট, যেটি মুন্সিগঞ্জ ছাড়াও কিন্তু অন্যান্য জেলার মানুষ এখানে মাছ নিতে আসেন। এবং এই মুন্সিগঞ্জের স্থানীয় মাছ ছাড়াও কিন্তু এখানে অন্তত 15টি জেলা থেকে মাছ আসে, একই সঙ্গে সামুদ্রিক মাছ আসে। সেই কারণে কিন্তু নানা রকমের বৈচিত্র্যপূর্ণ মাছ এখানে পাওয়া যাচ্ছে। এবং সেখানে যে মাছের এত দর বেশি, এই পাইকারি বাজারে যে 3,000 টাকায় ইলিশ বিক্রি হচ্ছে, সেই কারণে কিন্তু অনেক ভোক্তাই ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা অভিযোগ করছেন যে সিন্ডিকেট করে তারা দাম বাড়িয়ে দিচ্ছে। এবং এখানে কিন্তু পদ্মার ইলিশ বলে সামুদ্রিক ইলিশকে চালিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে। বাজার মনিটরিং না থাকবার কারণে এসব হচ্ছে বলে কিন্তু অভিযোগ করছেন ভোক্তারা। একই সঙ্গে যে এইসব পাইকাররা আসছেন তারা বলছেন এই চড়া ধরে মাছ কিনে তাদের বিক্রি করা কঠিন হয়ে পড়ছে। এবং শুধু ইলিশই নয়, অন্যান্য মাছের দামও কিন্তু চড়া। এবং এখানে যে 43টি আড়ত আছে, সেই আড়ত জুড়ে নানা রকম মাছ রয়েছে, তবে ইলিশের যে সরবরাহ সেটি তারা বলছেন অনেকটাই কম, সে কারণে দাম চড়া। এবং এখানকার যে ইলিশের বিভিন্ন রকম সাইজ রয়েছে, সেই সাইজের যে ইলিশ সেগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকম দাম রয়েছে। তারা বলছেন একেবারে ছোট আকারের যে ইলিশ, কারণ 30 জুন থেকে কিন্তু ইলিশের যেই ঝাটকা নিধন সেটি কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পরে এখন কিন্তু এই জুলাই আগস্টে এখন প্রচুর ইলিশ আসবার কথা। সেখানে কিন্তু এখন যেসব ইলিশ আসছে এর মধ্যে কিন্তু ছোট আকারের ইলিশ যেটি বিক্রি হচ্ছে 500 টাকা এবং 1500 টাকা মধ্যমানের, এইটি একটু বড় কিন্তু 2200 টাকা, 2500 টাকা, নানা সাইজের ইলিশ রয়েছে। কিন্তু চড়া দামের কারণে কিন্তু ভোক্তারা অসন্তোষ প্রকাশ করছেন। আর এই হাটটি থেকে 2 থেকে 3 ঘন্টায় প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে মাছের হাটের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। চলতি মৌসুমে গোপালগঞ্জে পাটের ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে। উৎপাদন খরচ বৃদ্ধি এবং কাঙ্ক্ষিত দাম না পাওয়ার দাবি কৃষকের। ইতিমধ্যে 80% পাট কাটা হয়েছে। বাজার পরিস্থিতির উন্নতি না হলে চাষিরা চরম লোকসানের মুখে পড়বেন বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। জয়ন্ত শিরালের রিপোর্ট, ছবি তুলেছেন HM মানিক। জমিতে চলছে পাট কাটা ও জাগ দেওয়ার কাজ। দেশের প্রধান অর্থকারী ফসলের ভালো ফলন হলেও কৃষকদের চোখে মুখে হতাশার ছাপ। চাষিরা জানান ফলনের লক্ষ্যমাত্রা পূরণ হলেও বিপত্তি বেঁধেছে খরচে। 1 মণ পাট উৎপাদনে কৃষকের খরচ হয়েছে 3,500 টাকা, অথচ বাজারে বিক্রি হচ্ছে 2800 থেকে সর্বোচ্চ 3200 টাকায়। প্রতি মণে গুনতে হচ্ছে লোকসান। বীজ বপনের পর জ্বালানি তেল সংকটে বেড়েছে খরচ, তার উপর সার ও কীটনাশকের বাড়তি দাম। এ অবস্থায় কোনো মতেই মিলছে না পাটের কাঙ্ক্ষিত দাম। আমাদের পাটের দাম দিচ্ছে, তাতে আমাকে কিষানের টাকা হচ্ছে না। পাটের ফলন হয়েছে কিন্তু দাম পাওয়া যাচ্ছে না। যদি ন্যায্য মূল্য না পাই তাহলে তো আমরা পাট চাষ করতে পারবো না, কারণ পাট চাষ করে তো আমাকে লস। পাটের দামটা বাড়ায় টাড়াই একটু দেয়, এই গেল আমাদের দাবি। ইতিমধ্যে 80% পাট কাটা হয়েছে। বাজার পরিস্থিতির উন্নতি না হলে কৃষকরা চরম লোকসানের মুখে পড়বে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকরা প্রকারভেদে প্রায় 2800 থেকে 3200 টাকা মন পাচ্ছে পাটে। তো আমরা মনে করি যদি কৃষকদেরকে এটা মন প্রতি 4000 টাকা বা 4200 টাকা ইনশিওর করা যেত মূল্যটা মন প্রতি, তাহলে তারা লাভবান হতে পারত। চলতি মৌসুমে জেলার 5টি উপজেলায় 25,686 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 53,426 মেট্রিক টন। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। বগুড়ার এরুলিয়ায় বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে শাহ ফতে আলী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন 3 জন। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। আব্দুল।
বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া বাস স্ট্যান্ড এলাকায় যে শাহ ফতে আলী বাসটি রয়েছে নওগাঁ থেকে ঢাকাগামী, সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আসলে মহাসড়কের পাশেই যেই বাস স্ট্যান্ডে অপেক্ষারত দিনমজুর শ্রমিক যারা ছিল, শ্রমিকের হাট বসেছিল এখানে, সেখানে কিন্তু চাপা দেয় এবং চাপা দিলে ঘটনাস্থলেই 3 জন শ্রমিক কিন্তু এখানে নিহত হন এবং 15 থেকে 20 জন স্থানীয়দের যেটি ভাষ্য ও তাদেরকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এই যে দুর্ঘটনাটি এটি আসলে সকাল 5টার পরপরই ঘটলেও কিন্তু মাত্র কিছুক্ষণ আগে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে এবং এতে করে কিন্তু স্থানীয়রা এখানে ক্ষোভ প্রকাশ করছেন। আসলে ভোরের পরপর ঘটনা হলেও কিন্তু পুলিশ বা অন্য কোনো সংস্থার পক্ষ থেকে তারা কিন্তু এখানে সহযোগিতা পাননি। ঘটনার পরপরই স্থানীয়রা কিন্তু আসলে নিজেদের উদ্যোগে যারা আহত আছেন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন এবং নিহত যারা আছেন তাদের মরদেহ কিন্তু এখন এখানে রাখা রয়েছে এবং এদের মধ্যে একজনের বাড়ি এখানে পাশের ফাপর ইউনিয়নে বলে নিশ্চিত হওয়া গেছে, যার মরদেহ কিন্তু ইতিমধ্যে পরিবারের সদস্যরা এখান থেকে নিয়ে গিয়েছেন, অর্থাৎ 2টি মরদেহ কিন্তু এখানে এখন পর্যন্ত রয়েছে এবং 15 থেকে যে 20 জন গুরুতর আহত হয়েছেন স্থানীয়রা দাবি করছেন যে আসলে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং হতাহতের সংখ্যা যেটি আছে সেটি কিন্তু বাড়বে বলে আসলে স্থানীয়রা দাবি করছেন। এবং ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এই গুড়ি গুড়ি বৃষ্টির ফলে কিন্তু স্থানীয়রা দাবি করছেন এই যে শাহ ফতে আলী যে পরিবহনটি রয়েছে যেটি আসলে নওগাঁ হয়ে বগুড়া দিয়ে আসলে ঢাকা মহাখালী পর্যন্ত যায়, সেই পরিবহনের এই বাসটি কিন্তু একেবারে বেপরোয়া গতিতে এসে কিন্তু আসলে এই যে এরুলিয়া বাস স্ট্যান্ড রয়েছে সেখানে এসে যারা এখানে দিনমজুর কৃষক ছিলেন, যারা আসলে বিভিন্ন কাজে আসলে তারা যাচ্ছিলেন, সেখানে যাওয়ার জন্য এখানে আসলে হাটে বেচা কেনা চলছিল, দরদাম চলছিল, যারা মানুষজন রয়েছে তাদের সাথে, সেই সময়টি কিন্তু আসলে এখানে চাপা দেয় এবং চাপা দিলে কিন্তু ঘটনাস্থলে হতাহতের ঘটনাটি ঘটে এবং এখানে কিন্তু আসলে এই যে একটি চায়ের দোকান সহ অন্যান্য যেই স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু আসলে এখানে ক্ষতিগ্রস্ত হয় এবং যেটি স্থানীয়রা এখনো পর্যন্ত কিন্তু এই যেই বগুড়া নওগাঁ মহাসড়কটি সেটি কিন্তু অবরোধ করে রেখেছেন এবং এর ফলে কিন্তু কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এখন পর্যন্ত যানজট তৈরি হয়ে আছে। তো বগুড়ায় যে মর্মান্তিক দুর্ঘটনায় 3 জন নিহতের খবর নিয়ে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। এই সফর ঘিরে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। রহমান, বাংলাদেশ 99। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তার সভাপতিত্বেই সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা বিশ্ব দরবারে বাংলাদেশকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। কূটনৈতিক ও দলীয় সূত্র জানায় 21 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউ ইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠকে অংশ নিতে পারেন তিনি। 24 সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের তথ্য মতে নিউ ইয়র্কের কর্মসূচি শেষে 25 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। এরপর 26 থেকে 28 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর সান ফ্রান্সিসকো সফর ঘিরে ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। সেখানকার প্রযুক্তি ও উদ্ভাবনের অন্যতম কেন্দ্র বে এরিয়ায় বসবাস করেন বহু বাংলাদেশি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রীর এ সফর বলে জানা গেছে। তাকে স্বাগত জানাতে নাগরিক সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন চলছে। জনগণের মাঝে এবং নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে এই অনুষ্ঠানটা।
সার্বিক পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর 8 থেকে 10 দিনের হতে পারে। সফরের সময়সূচি ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করতে কাজ চলছে। তবে প্রেস সচিব সালেহ শিবলি জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা রয়েছে, তবে চূড়ান্ত সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। জাতিসংঘের এবারের অধিবেশন বাংলাদেশের জন্য এক গৌরবময় ও বিরল কূটনৈতিক দৃশ্যপট তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে চুক্তি চূড়ান্তের পথে ইরান ও ওমান। 60 দিনের জন্য জলপথ খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুদেশ। প্রস্তাবিত চুক্তিতে শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে তেহরানের নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে ইরানের বিরুদ্ধে সমুদ্র অবরোধ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। অস্ত্র সংকটের খবর উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবার চালুর উদ্যোগ নিয়েছে ইরান ও ওমান। 60 দিনের জন্য প্রণালীটি খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল হাদাত ও আল আরাবিয়া। এ বিষয়ে তেহরানের অনুমোদন মিললে কয়েকদিনের মধ্যে ঘোষণা আসতে পারে। এদিকে প্রস্তাবিত খসড়ায় শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। পাশাপাশি ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত সেসব ব্যক্তি বা দেশ এ নৌপথ ব্যবহার করতে পারবেন না। এদিকে ইরানের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছে, অবরোধ কার্যকর রাখতে 49টি বাণিজ্যিক জাহাজকে ইরানি বন্দর এড়িয়ে অন্য পথে পাঠানো হয়েছে। এছাড়া 2টি জাহাজ অচল করে দেওয়ার পাশাপাশি আরও 2টি জাহাজে তল্লাশি চালানোর কথাও জানিয়েছে তারা। ইরান যুদ্ধের 6 মাসের মাথায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ট্রুথ সোশ্যালে যুদ্ধ খুব ভালোভাবে এগোচ্ছে দাবি করে গোলাবারুদের ঘাটতির খবরকে ভুয়া বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কারাদণ্ড চাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুদ্ধ শেষের প্রক্রিয়া ধীরগতির জন্য ইরানের বিভক্ত রাজনৈতিক ব্যবস্থাকে দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে তিনি বলেন, ইরানে এক পক্ষ যুদ্ধের অবসান চাইলেও আরেক পক্ষ সংঘাত চালিয়ে যেতে চায়। এদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া দাবি করেছেন, ক্ষতিগ্রস্ত সামরিক ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে, পাশাপাশি যে কোনো হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত। এদিকে ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় মোসাদের 2 শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। নাসরিন রুমি, সময় সংবাদ। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 30 সরকারি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 15 জন। দেশটির হাজরামাউত ও মারিব প্রদেশের সামরিক ঘাঁটিতে এই হামলাকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলছেন সংশ্লিষ্টরা। হামলার নিন্দা জানিয়েছে ইয়েমেন সরকার ও মার্কিন দূতাবাস। এই ঘটনায় হুথিদের বিরুদ্ধে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর অভিযোগ উঠেছে। ইয়েমেনের গৃহযুদ্ধে আবারও বেড়েছে সংঘাতের উত্তাপ। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির হাজরামাউত ও মারিব প্রদেশের কয়েকটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা। সরকারি সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, এতে বহু সেনা হতাহত হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ ঘটনাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ হামলা বলে নিন্দা জানিয়েছেন। ইয়েমেনের সামরিক সূত্র বলছে, হুথিরা আল জাওফ প্রদেশ থেকে 8টি ক্ষেপণাস্ত্র ছুড়ে এসব হামলা চালায়। লক্ষ্যবস্তু ছিল হাজরামাউতের আল থিনিয়া, আল আরব এবং মারিবের আল রুক সামরিক ঘাঁটি। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সামরিক তৎপরতার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি জরুরি বাহিনীর সদস্যদের ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান তিনি। এদিকে হামলার নিন্দা জানিয়েছে ইয়েমেনে থাকা মার্কিন দূতাবাস। এক বিবৃতিতে এটিকে কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়ে নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
হুথিদের এই হামলাকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলছেন সংশ্লিষ্টরা। 2014 সালে হুথিরা রাজধানী সানা দখলের পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান শুরু করলে হুথিদের পুরোপুরি পরাজিত করতে পারেনি। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আরও বাড়ছে। নাসরিন রুমি, সময় সংবাদ। প্রচলিত বিভিন্ন আইনের পরিবর্তন ও সরকারের বিভিন্ন পদক্ষেপে কাজ হারাচ্ছেন পর্তুগালে বসবাসরত অভিবাসীরা। অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং পেশায় পর্তুগিজ ভাষা বাধ্যতামূলক করা সহ নানা জটিলতায় দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পেশা বদলাতে বাধ্য হচ্ছেন অনেকে। এতে অন্যান্য খাতে অভিজ্ঞতা না থাকায় কর্মহীন হয়ে পড়েছেন অনেক প্রবাসী। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। পর্তুগিজ ভাষায় দক্ষতার অভাব থাকলেও স্বাধীন পেশা হিসেবে উবার, বোল্টের মতো অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং মাধ্যম টিভিডি ছিল অনেক প্রবাসী বাংলাদেশির আয়ের অন্যতম উৎস। তুলনামূলক ভালো উপার্জন ও কাজের স্বাধীনতার কারণে অভিবাসীদের কাছেও জনপ্রিয় ছিল এ পেশা। তবে দুর্ঘটনা সহ নানা পরিস্থিতিতে এই খাতের প্রচলিত আইন পরিবর্তনের উদ্যোগ নেয় পর্তুগালের সরকার। টিভিডি চালকদের পর্তুগিজ ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে এমন নানা শর্ত আরোপ করে গত 17 জুলাই নতুন আইনের অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষায় থাকা আইনটি চূড়ান্ত অনুমোদন পেলে এ পেশায় থাকা ভিন্ন ভাষাভাষী চালকদের পর্তুগিজ ভাষার বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যা বেশ কষ্টসাধ্য। আইনটি কার্যকর হলে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি কর্মহীন হবে বলে মনে করছেন টিভিডি ব্যবসার সঙ্গে যুক্ত প্রবাসীরা। যে নতুন নিয়ম এসেছে, তো সেখানে ট্যাক্সিকে ইনক্লুড করা হয়েছে রাইডিং শেয়ারিংয়ের ক্ষেত্রে, এবং এখানে ল্যাঙ্গুয়েজটাকে বাধ্যতামূলক করা হয়েছে, যেটা আমাদের দক্ষ ড্রাইভার যারা আছেন তাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমাদের ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যা আগে ছিল 15 বছর মেয়াদি, সেটা নতুন করে রেসিডেন্ট কার্ড অনুযায়ী মেয়াদ অনুযায়ী যেটা ড্রাইভিং লাইসেন্স দিবেন, যা বাংলাদেশিদের জন্য, প্রবাসীদের জন্য ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়াবে। এছাড়া নানা জটিল নিয়মনীতি ও আইনের প্রভাবে ব্যবসা গুটিয়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে দেশটিতে নাগরিকত্ব নেয়া অভিবাসী ব্যবসায়ীরাও। এতেও কর্মসংস্থান হারাচ্ছেন প্রবাসীরা। নতুন নাগরিকত্ব আইন বা টিভিডি চালকদের জন্য পর্তুগালের নতুন আইনের পাশাপাশি অভিবাসীদেরকে টার্গেট করে সরকারের নেয়া নানা পদক্ষেপে অনেকটা দিশেহারা পর্তুগালের অভিবাসীরা। ভাষাগত দক্ষতার কারণে এমনিতেই পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর জন্য এসব আইনকে মরার উপর খাড়ার ঘা বলছেন তারা। তবে ভাষাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় সংস্কৃতির সাথে একীভূত হওয়া গেলে এসব জটিলতার মাত্রা খানিকটা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছে সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। কঙ্গোতে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা নিয়ন্ত্রণে দেশটির সরকার ও আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সঙ্গে একসঙ্গে কাজ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ত্রিপক্ষীয় বৈঠক শেষে এমনটাই জানিয়েছে সংস্থাটি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত প্রায় 4000, মারা গেছেন 1800-র বেশি মানুষ। এরই মধ্যে রাজধানী কিনশাসার কাছে ইবোলা আক্রান্ত সন্দেহে 200 যাত্রীবাহী একটি নৌযান আটক করেছে কর্তৃপক্ষ। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। চলতি বছরের মে মাসে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ ইবোলায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে অনেকের। সংক্রমণের সংখ্যার দিক থেকে এটি এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইবোলা প্রাদুর্ভাব। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইতুরি প্রদেশ, যেখানে মোট আক্রান্তের প্রায় 87% শনাক্ত হয়েছে। এছাড়া নর্থ কিভু, সাউথ কিভু, হাউথ উয়েলে এবং চোপো প্রদেশেও সংক্রমণ ছড়িয়েছে। পরিস্থিতির ভয়াবহতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা আফ্রিকা CDC এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বৈঠকের পর WHO জানিয়েছে প্রাদুর্ভাব ঠেকাতে সবাই মিলে একটি অভিন্ন কৌশল বাস্তবায়নে একমত হয়েছে। সংস্থাটি আরও জানায়, কঙ্গো সরকারের নেতৃত্বে সমন্বয় আরও জোরদার করা হবে, পাশাপাশি সবাই একই পরিকল্পনা অনুযায়ী কাজ করবে। এদিকে রাজধানী কিনশাসায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রায় 200 যাত্রী বহনকারী একটি নৌযান আটক করেছে কর্তৃপক্ষ। নৌযানটি চোপো প্রদেশের কিসাঙ্গানি থেকে কিনশাসার দিকে যাচ্ছিল। যাত্রাপথে নেমে যাওয়া এক যাত্রীর ইবোলার মতো উপসর্গ নিয়ে মৃত্যুর পর নৌযানটি থামানো হয়। পরে যাত্রী ও নৌযানের কর্মীদের পরীক্ষা করতে মোবাইল ল্যাবরেটরি মোতায়েন করা হয়।
আফ্রিকা সিডিসি জানিয়েছে মহাদেশ জুড়ে ইবোলা মোকাবিলায় প্রয়োজন প্রায় $140 কোটি, যার মধ্যে $42 কোটি বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে। তবে সংক্রমণের গতি, দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা এবং মানবিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই দ্রুত সমন্বিত পদক্ষেপ না নিলে ইবোলা নতুন এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। নাসরিন রুমি, সময় সংবাদ। নাটকীয়ভাবে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। ক্লাব ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে 2031 সাল পর্যন্ত নতুন চুক্তি করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। ইউরোপীয় গণমাধ্যমের খবর বলছে খুব শিগগিরই আসবে ঘোষণা। এদিকে আনুষ্ঠানিকভাবে রিয়ালের নাম লিখিয়েছেন ইয়ান দিওমান্দে। আফ্রিকান ফুটবলারদের মধ্যে রেকর্ড দামে 7 বছরের চুক্তিতে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে যোগ দিয়েছেন এই উইঙ্গার। ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদ নাটকে নতুন মোড়। আর্সেনালে পাড়ি জমানো নয় বা রিয়ালে কোনো মতে টিকে থাকাও নয়, ব্রাজিলিয়ান তারকার জায়গাটা আরও পাকাপোক্ত হতে যাচ্ছে মাদ্রিদে। সব গুঞ্জন আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গেই দীর্ঘমেয়াদী বন্ধনে বাধা পড়ছেন ভিনি। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে 2031 সাল পর্যন্ত নতুন চুক্তি সই করতে যাচ্ছেন ভিনিসিয়াস। মূলত ক্লাবে তার অবদান ও ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের প্রজেক্টে ভিনিসিয়াসের গুরুত্ব কতটা তা এই চুক্তির মেয়াদেই স্পষ্ট। নতুন এই চুক্তির ফলে কেবল তার বেতন ও বোনাসই বাড়ছে না, বরং ইউরোপিয়ান ফুটবলে তার আধিপত্য ধরে রাখার পথও আরও সুগম হচ্ছে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে গেছেন ভিনি। ক্লাবের হয়ে একাধিক চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের অন্যতম নায়ক তিনি। নতুন এই চুক্তি অল হোয়াইট জার্সিতে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখার ক্ষুধারই বহিঃপ্রকাশ। এই মুহূর্তে সমর্থকদের জন্য এর চেয়ে বড় সুসংবাদ আর হতে পারে না। অনেকেরই ধারণা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সেভাবে বনিবনা হচ্ছে না ভিনিসিয়াসের। স্কোয়াডে হাই প্রোফাইল প্লেয়ারের ছড়াছড়ি থাকলেও গত মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেনি লস ব্ল্যাঙ্কোরা। গুঞ্জন আছে এমবাপ্পের মতোই সুযোগ সুবিধা, পারিশ্রমিক চান ভিনি। ইগোর এই লড়াই থামাতে ফ্লোরেন্তিনো পেরেস তাকে ছেড়ে দিতে চাচ্ছেন বলেও শোনা গেছে। তবে 2031 সাল পর্যন্ত চুক্তির নতুন খবরে বোঝা যায় কোচ হোসে মরিনিওর গেম প্ল্যানের অন্যতম মেইন ক্যারেক্টার সেলেসাও স্টার। এদিকে আক্রমণে শক্তি বাড়াতে সান্তিয়াগো বার্নাবিউতে যোগ দিয়েছেন ইয়ান দিওমান্দে। শুধু রিয়াল মাদ্রিদ নয়, ইউরোপীয় ক্লাবের ইতিহাসেই এই আইভরি কোস্টের উইঙ্গার সবচেয়ে দামি আফ্রিকান ফুটবলার। সব মিলিয়ে 140 মিলিয়ন ইউরোতে তাকে লাইপজিগ থেকে দলে ভিড়িয়েছে মাদ্রিদিস্তারা। 19 বছর বয়সী ইয়াংস্টারকে নিয়ে উচ্চাশা ইউরোপের সফলতম ক্লাবটির। এ কারণেই 7 বছরের জন্য 2033 সাল পর্যন্ত আইভোরিয়ান রেকর্ড বয় দিওমান্দের সঙ্গে চুক্তি করেছে রিয়াল। মাকসুম আলম খান, সময় সংবাদ। রদ্রিকে নিয়ে মুখোমুখি অবস্থানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্প্যানিশ মিডফিল্ডার পাড়ি জমাচ্ছেন লস ব্ল্যাঙ্কোস শিবিরে। এমন গুঞ্জনের মাঝে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে কাতালানরা। শেষ পর্যন্ত বিশ্বকাপের সেরা ফুটবলারের গন্তব্য কোথায় হবে তা নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। রদ্রি কার, রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনার? ট্রান্সফার মার্কেটে এখন রদ্রি সাগা। স্প্যানিশ মিডফিল্ডারকে ঘিরে মুখোমুখি অবস্থানে দুই রাইভাল। রিয়াল মাদ্রিদের আগ্রহের মাঝে দৌড়ে নাম লেখালো কাতালান ক্লাবটা, আর তাতে উত্তেজনা বেড়েছে ফুটবল পাড়ায়। ম্যান সিটি ছাড়ার খবর আগে থেকেই নিশ্চিত। মূলত এই ক্লাবে সবকিছু জিতে ফেলা আর স্পেনে নিজের পরিবারের কাছাকাছি থাকাটাই ছিল প্রধান কারণ। তবে রদ্রিকে লস ব্লাঙ্কোসের কাছে বিক্রির বিষয়ে সময় নষ্ট করছে ইংলিশ ক্লাবটা। কারণটা সহজ, বিশ্বকাপ সেরা ফুটবলারকে দিয়ে যত বেশি টাকা পাওয়া যায় সেটাই চাওয়া সিটিজেনদের। সিটির হয়ে সে কাজটাই করলো বার্সা। রিয়ালের ডিল হাইজ্যাক করতে যাচ্ছে স্প্যানিশ রাইভালরা। এরই মধ্যে এই মিডফিল্ডারের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে বার্সা কর্তৃপক্ষ। হ্যান্সি ফ্লিকের দলে স্প্যানিশ ফুটবলারদের আধিক্য থাকায় রদ্রির জন্য মানিয়ে নেওয়াটাও হবে সহজ। স্পেনের সঙ্গে কাতালানদের খেলার ধরনেও আছে বড় মিল। রদ্রির প্রতি আগ্রহের আর একটা কারণ ফ্রাঙ্কি ডি ইয়ং এর ইনজুরি। অন্তত 4 মাসের জন্য মাঠের বাইরে ডাচ মিডফিল্ডার। সে
শূন্যস্থান পূরণে উপযুক্ত বিকল্প হতে পারেন 2026 বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী ফুটবলার। আর তাকে কেনার জন্য খুব একটা সমস্যা হবে না আর্থিকভাবে কিছুটা কঠিন সময়ে পার করতে থাকা বার্সেলোনার জন্য। লেভানডস্কি চলে যাওয়ায় বেতন কাঠামো ফাঁকা হয়েছে কিছুটা, পাশাপাশি ক্যাম্প নু প্রস্তুত, তাই ম্যাচ ডেতে বার্সার আয়ও বাড়বে সামনের মৌসুমে। তবে রিয়ালের ডিল যদি সত্যি হাইজ্যাক করে বার্সেলোনা, তাহলে লস ব্লাঙ্কোসের জন্য অপেক্ষা করছে কঠিন সময়। টানা 2 মৌসুম মেজর কোনো ট্রফি না জেতা ক্লাবটার জন্য একজন বল হোল্ডিং মিডফিল্ডারের প্রয়োজন খুব বেশি। মরিনিওর পছন্দের অপশনকে তাই দলে ফেরানোর বিকল্প নেই রিয়াল মাদ্রিদের সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঢাকা দিল্লি সম্পর্কে নতুন উত্তাপ, ভারতে আওয়ামী লীগের অপকর্ম বন্ধ না করলে বাড়বে উদ্বেগ, সতর্কতা প্রতিমন্ত্রীর। সার্বভৌমত্বকে অবজ্ঞার অভিযোগ বিএনপির। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে আগ্রহী নয় জামাত, সনদ বাস্তবায়ন না করায় সরকারের কর্তৃত্ববাদী হয়ে ওঠার অভিযোগ। শিক্ষাঙ্গনের সংখ্যাতে ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা। ফুটপাতের গণ্ডি পেরিয়ে মূল সড়কেও অস্থায়ী দোকানপাটের থাবা, অনেক গুরুত্বপূর্ণ রাস্তার অর্ধেকই বেদখল, চলাচলের পথ সংকুচিত হওয়ায় বাড়ছে যানজটের ভোগান্তি। বিশেষ জ্যাকেটে ঢাকায় ফেন্সিডিল আনতে গিয়ে আটক 4। গাজীপুরে পুলিশের হাতে 49 জনের নাম, নিরপেক্ষভাবে তালিকা করে অভিযান, কক্সবাজারে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং এলএনজি টার্মিনালের ত্রুটি সারিয়ে 2 সপ্তাহ পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু। 2-3 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা মন্ত্রীর। পাম্পে কমছে যানবাহনের চাপ। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন তাজমিলা খান। ধন্যবাদ আলিশা। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।